আসসালামু আলাইকুম। আজকের এই লেকচার ভিডিওতে 9.6 এর 4 নম্বর অঙ্ক থেকে সমাধান করা শুরু করব। আচ্ছা, আমি কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলাসের সাধারণ বা সিম্পল কিছু ক্যালকুলেশন স্কিপ করে যাব, কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ক্যালকুলেশনগুলো আপনার জন্য কঠিন মনে হতে পারে। তাই আমি বলবো আপনারা যারা আমার আগের লেকচারগুলো দেখেননি তারা সেগুলো দেখে আসুন। 4 নম্বর অঙ্কটা ঠিক এরকম। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি দিয়ে বলছে প্রমাণ করো এইটা। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স আছে, তার মানে এই সমীকরণটাকে আমার একবার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, তো এটাকে আমি দেয়া আছে দিয়ে যে এখানে তুলে ফেললাম। ওকে, আর ভেতরে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এই মুহূর্তে আমি আসলে এই ধরনের অঙ্কগুলোর জন্য একটা পদ্ধতি ফলো করতে চাচ্ছি। যদিও এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন পদ্ধতিতে করা যায়, তো আমি যেখানে যেখানে রুট পাবো সেখানে সেখানে একটা পদ্ধতি ফলো করব। যেমন দেখেন, এই রুটগুলোকে পেলে আমি কি করব, স্কোয়ার করে রিমুভ করে দেব। আচ্ছা, ওকে, এটাকে আপনি যদি রুট দিয়েও করেন প্রবলেম নাই, মানে রুটটাকে রেখেও যদি করেন কোনো প্রবলেম নাই, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই ক্যালকুলেশনগুলো অনেক হয়ে যাবে, তো তখন আপনার এই অঙ্কটা শেষ করতেই বিরক্ত লাগবে। তো এর জন্য আমি চাচ্ছি যে প্রথম থেকেই যেখানে যেখানে রুট পাবো সেখানে সেখানে সেটাকে রিমুভ করে দেব। আচ্ছা, ওকে, তো আমি এটাকে যে স্কোয়ার দিয়ে রিমুভ করে দিলাম। ওকে, তো এইবার উভয়পক্ষে ডিডিএক্স নিয়ে আসলাম। তো এখানে কিছু ক্যালকুলেশন এইগুলো আপনারা বুঝতে পারবেন। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে আমার এই। ওকে, তো এই মুহূর্তে দেখেন এই টু টু কাটাকাটি তাহলে থাকে এরকম। তো এইবার আমি ওয়াইটাকে ওই পাশে সরাই ফেলবো, তার মানে কি ভাগ হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেখেন বাম পক্ষ হচ্ছিল এটা, আমি এই যে এখানে বাম পক্ষ দিয়ে তুলে ফেললাম। ওকে, তো এখানে ডিওয়াই বাই ডিএক্স এর মান কি, এই যে এটাকে আমি যে এখানে বসাই দেবো। আচ্ছা, ওয়াই এর মান কি আমার, এই যে এটাকে এই যে এখানে আমি বসাই দিলাম। আচ্ছা, তো তারপর এইখানে আবার এই জায়গায় আমি ওয়াই এর মানটা বসাই দেবো, এই যে। ওকে, তো এবার দেখেন এটাকে আমি এইভাবে লিখতে পারি, একটা রুট ওভার দিয়ে উপরে হচ্ছিল স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, তারপর দেখেন এইটা এবং এটার মধ্যে একটা কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি এখানে রুট ওভার 1 - x স্কোয়ার থাকে আর ইন্টু মাইনাস এক্স, তার মানে এটাকে এই যে এইভাবে লেখা যায়। এবার দেখেন কাটাকাটি শূন্য, এবং এইটাই আমার ডান পক্ষ। আচ্ছা, তো এটাকে আপনি যদি এইখানে যদি স্কোয়ারটা যদি না করতেন তাহলে এটাকে কিভাবে করতেন, আমি সেই সমাধানটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। 5 নম্বর অঙ্কটা ঠিক এরকম। তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে যে দেখাও যে এইটা। ওকে, তো এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখেন, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আছে, তার মানে এই সমীকরণটাকে আমার দ্বিতীয়বার পর্যন্ত অন্তরীকরণ করতে হবে। ওকে, তো এটাকে দেওয়া আছে দিয়ে যে এখানে আমি তুলে ফেললাম। আচ্ছা, আর এখানে খেয়াল করে দেখেন রুট ওভার আছে, তার মানে কি আমি এটাকে স্কোয়ার করে সরাই ফেলবো, তাহলে হবে এরকম। আচ্ছা, আর যদি আপনি যদি এটাকে রুট ওভারটাকে যদি না সরান তাহলে এইটার ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে, আপনি অবশ্য একটু করে দেখতে পারেন। আচ্ছা, ওকে, তো যাই হোক, আমি এই পর্যায়ে এবার উভয় পক্ষে ডিডিএক্স নিয়ে আসলাম। ওকে, তো এইখানে ডিফারেন্সিয়েট করলে হবে এই, আর এই পাশে ডিফারেন্সিয়েট করলে হবে, ক্যালকুলেশন স্কিপ করি তাহলে এইটা। ওকে, তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে আমার হবে এরকম। আচ্ছা, তো এবার আমি সেকেন্ড টাইম ডিডিএক্স নিয়ে আসি। আচ্ছা, এই যে, তো এইখানে যে ধ্রুবক আছে 2 এবং 3 দুইটাকে বামে সরে রাখবো, এই যে। তো এইবার খেয়াল করে দেখেন এইখানে এইটা হচ্ছিল ইউ আর এটা হচ্ছিল ভি, তার মানে কি ডিডিএক্স অফ ইউ ভি। তো এই যে এখানে ইউ ভি এর যে ফর্মুলাটা সেটা এখানে এতটুকু অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, তো যেমন দেখেন ইউ ডিডিএক্স অফ ভি, আবার ভি ডিডিএক্স অফ ইউ। আচ্ছা, আর এই পাশে ডিফারেন্সিয়েটের ক্যালকুলেশন করলে প্রথমে এমন হবে, তারপর এই যে এমন। ওকে, আর এখানে এইটা কি হবে, এটা হবে এই তো, আর এখানে এইটাকে ডিফারেন্সিয়েট করলে হবে এরকম। তো এবার খেয়াল করে দেখেন ডিওয়াই বাই ডিএক্স এবং ডিওয়াই বাই ডিএক্স দুইটা গুণ আকার আছে, তার মানে কি ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার আকারে লেখা যায়, এই যে। তো এবার এই টুটাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে হবে এরকম। তো এবার দেখেন আমাদের ওরা যেভাবে চাইছে যদি এইভাবে যদি রাখতে হয় তাহলে আমাদের এই যে এইখানে -3 sin x এর মানটা পরিবর্তন করে দিতে হবে। এটাকে কিভাবে পরিবর্তন করব? আচ্ছা, ওকে, যেমন দেখেন এই যে এই লাইনে y স্কয়ার ইকুয়াল এটা আসছিল। ওকে, তো এইটাকে আমি এই যে এখানে তুলে ফেললাম।
এইখান থেকে দেখেন আমি এই 3 sin x টাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যায় মাইনাস, তো এরকম। আর y স্কোয়ারটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 4 মাইনাস y স্কোয়ার, তার মানে এইটা ইকুয়াল এইটা। তো এটার মানটা এই যে এখানে আমি বসাই দেব, বসাই দেওয়ার পর জাস্ট এইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে প্লাস, এবং এইটাই আমাদের চাইছিল, তো এটা দেখানো হয়েছে। 6 1 নম্বর অঙ্কটা ঠিক এরকম, এইখানে একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলছে দেখা হচ্ছে এটা। তো এখানে কি y4, তার মানে বিষয়টা হচ্ছিল আমার এটাকে 4 বার পর্যন্ত অন্তরীকরণ করতে হবে। আচ্ছা ওকে, এটা দেওয়া আছে দিয়ে এই যে এখানে তুলে ফেললাম, প্রথমবার অন্তরীকরণ শুরু করব, এখানে y1 লিখে দিলাম, আর এই পাশে ddx নিয়ে আসলাম। ওকে, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে আমার এরকম। তো এখন দ্বিতীয়বার অন্তরীকরণ করা যাক, এখানে y2 লিখে দিলাম, ddx নিয়ে আসলাম, এটাকে আবার অন্তরীকরণ করলে হবে এরকম। তো এখানে 3বার শেষ করলে হবে এরকম, তৃতীয়বার এবং চতুর্থবার শেষ করলে হবে এরকম। ওকে, তো এই মুহূর্তে দেখেন আবার আমরা জানি তো, বা এটাই তো আমাদের দেওয়া ছিল যে y ইকুয়াল সাইন এক্স, তার মানে কি এখানে সাইন এক্স এর পরিবর্তে আমি ওয়াইটা লিখে দিলাম, এই ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলাম, এবং এটাই আমাদের দেখাইতে বলছিল। 6 2 নম্বর অঙ্কটাও 6 1 নম্বর অঙ্কটার মতোই, আপনারা চেষ্টা করুন। তো এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটা দিয়ে বলছে দেখাও যে এটা, এইখানেও আসছে y4, তার মানে এটাকে আমার 4 বার পর্যন্ত অন্তরীকরণ করতে হবে। তো এই যে এইটা এখানে দেওয়া আছে দিয়ে এখানে তুলে ফেললাম। ওকে, তো প্রথমবার অন্তরীকরণ করা এখানে শুরু করলাম, এটাকে প্রথমবার অন্তরীকরণ করলে হবে আমার ক্যালকুলেশন দিয়ে স্কিপ করি তাহলে এই যে এরকম। ওকে, তো দ্বিতীয়বার শুরু করলে এটাকে আমার ক্যালকুলেশন স্কিপ করলে হবে এইরকম। একইভাবে তৃতীয়বার করব, তৃতীয়বার করলে আমার অন্তরীকরণ আসবে এইরকম। ওকে, তো এবং চতুর্থবার করব, চতুর্থবার করলে অন্তরীকরণ আমার রেজাল্ট আসবে এইরকম। তো এখানে খেয়াল করে দেখেন এইটা মানে হচ্ছিল আবার কি y। ওকে, তো এখানে জাস্ট ওয়াইটা বসাই দেবো, এই ওয়াইটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এটি আমার দেখাইতে বলছে। 7 নম্বর অঙ্কটা ঠিক এরকম, এইখানে বলছে যে এই cos 3x এর n-তম অন্তরজ নির্ণয় করো। তার মানে বিষয়টা হচ্ছিল cos 3x কে আপনি যদি n-তম পর্যন্ত অন্তরীকরণ করেন তাহলে যে রেজাল্টটা হবে সেটা নির্ণয় করতে বলছে। ওকে, তো এটাকে সমাধান করার জন্য আমাদের চতুর্ভাগের নিয়মটি ভালোভাবে জানতে হবে। তো যাদের চতুর্ভাগের নিয়মে কোনো ধরনের কোনো প্রবলেম নাই তাদের আশা করি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর যাদের চতুর্ভাগের নিয়মটি নিয়ে সমস্যা আছে তারা আপাতত এই অঙ্কটি স্কিপ করতে পারেন, কেননা আমি এখন চতুর্ভাগের নিয়ম নিয়ে আলোচনা করব না। তো আমি যখন 9-10 এর সমাধান করব, 9-10 এর গণিত, তখন আমি বিশদভাবে চতুর্ভাগের নিয়ম নিয়ে আলোচনা করব। আচ্ছা ওকে, তো এইটাকে আমি মনে করি ওয়াই ধরে নিলাম, এই যে। আচ্ছা, তো প্রথমবার অন্তরীকরণ শুরু করলাম, ddx নিয়ে আসলাম, এটাকে প্রথমবার অন্তরীকরণ করলে হবে আমার এইরকম। তো এইখান থেকে আমি মাইনাস সাইন 3x এর এই 3x কে পরিবর্তন করে লিখব, মাইনাস সাইন 3x কে পরিবর্তন করে লিখব, এটাকে পরিবর্তন করব চতুর্ভাগের মাধ্যমে। তো ওকে, তো এই যে এইখানে এটার পরিবর্তনটা এই যে এইখানে লিখে রাখছি। ওকে, এখানে মাইনাস সাইন 3x কে পরিবর্তন করে এইটা লেখা যায় কিভাবে দেখুন, এইখানে আছে কি π/2, তার মানে কি 90, তো 90 সাথে কি 1 গুণ আছে, 1 ইন্টু 90, তো 1 থাকলে কি বিজোড় সংখ্যা থাকলে এগুলা পরিবর্তন হয়ে যায়, এটা হয়ে যাবে কি সাইন হয়ে যাবে, এই যে সাইন। ওকে, আর এখানে 90 থাকার কারণে এটা ঘুরে ঘুরে এইখান থেকে এইখানে চলে আসছে। ওকে, আর প্লাস 3x, তার মানে বিষয়টা হচ্ছিল সে সেকেন্ড ঘরে প্রবেশ করে ফেলছে। ওকে, আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছিল এইখানে এসে ও দেখলো যে ও তো আসলে কস, কিন্তু এখানে কোনো ধরনের কোনো কজ নাই। ওকে, তো সেই জন্য কি হয়ে যাবে মাইনাস হয়ে গেল, এই যে। আর এখানে 3xটা আছে, এই 3x এই যে এখানে, তার মানে আমি এইটা লিখতে পারি। ওকে, তো এইটা পরিবর্তে আমি এইটা লিখবো এখন, এই যে যেমন দেখেন এখানে এই যে 3টা রাখলাম আর মাইনাস সাইন 3x এর পরিবর্তে এইটা লিখে দিলাম। ওকে, তো এখন এটাকে আমি সেকেন্ড টাইম অন্তরীকরণ শুরু করব। তো এটাকে একইভাবে অন্তরীকরণ করলে আমার আসবে হচ্ছে হলো এই যে এইটা। ওকে, তো ঠিক একইভাবে এখানে আবার 3 স্কয়ার বাদে মাইনাস সাইন π/2 প্লাস 3x এটাকে পরিবর্তন করে লিখবো, এটার পরিবর্তনটা এই যে এইখানে। তো একইভাবে পরিবর্তন করা হয়েছে একই আইডিয়া নিয়ে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তো এটাকে পরিবর্তন করে লিখলে হবে আমার এই যে এরকম। ওকে, তো একইভাবে থার্ড টাইম আমি অন্তরীকরণ করলাম, তো অন্তরীকরণ করলে হবে আমার এই যে এরকম। তো এটাকে পরিবর্তন করে লেখা হয়েছে এই যে এরকম। তো এটা থার্ড টাইমের যে পরিবর্তনটা
ক্যালকুলেশনটা এই যে এখানে করা হয়েছে। ওকে, তো এই মুহূর্তে একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে 3বার করলাম, 3বারের মধ্যে দেখেন একটা নির্দিষ্ট স্ট্রাকচার বিদ্যমান হয়েছে। যেমন দেখেন y1 এর ক্ষেত্রে এবং y2 এর ক্ষেত্রে এবং y3 এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করছে এরা। যেমন দেখেন এখানে 3 এর পাওয়ার কত 1, আর y2 এর ক্ষেত্রে 3 এর পাওয়ার 2, y3 এর ক্ষেত্রে 3 এর পাওয়ার 3। ওকে, তার মানে বলতে পারি এটাকে যদি n তম বার পর্যন্ত অন্তরীকরণ করি তাহলে কি হবে 3 এর পাওয়ার n। ওকে, এই যে। তো একইভাবে এখানে এটা কি cos, প্রথমবার করলে cos এবং দ্বিতীয়বার করলেও ঠিক cos এবং তৃতীয়বার করলেও cos। তার মানে কি এখানে cosই রাখা যায়, n তম বার করলে এই cosই থাকবে। ওকে, তো প্রথমবার এখানে অন্তরীকরণ করলে এখানে π/2, আর এখানে দেখেন দ্বিতীয়বার করলে π/2 আছে কিন্তু এখানে 2, আর তৃতীয়বার করলে এখানে π/2 আছে কিন্তু এখানে 3। তার মানে এখানে কিন্তু 1 ছিল আমি ধরতে পারি। ওকে, তার মানে 1, তারপর হচ্ছিল এখানে 2, তারপর হচ্ছিল এখানে 3। তার মানে n তম বার করলে এখানে হয়ে যাবে কি n ইন্টু π/2। ওকে, আচ্ছা। আর দেখেন এই যে এখানে হচ্ছে 3x, এইখানে কোনো পরিবর্তন নাই, 3x, এটাতেও 3x, এটাতেও 3x। ওকে, তার মানে এটাকে n তম বার যদি অন্তরীকরণ করি তাহলে এটা লিখতে পারি আমি। আচ্ছা, ওকে। তো এখন অনেকের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এইখানে আমি কেন এটাকে পরিবর্তন করব, এটাকে পরিবর্তন না করেও তো করা যেতে পারতো। তো এই যে এইখানে দেখেন আমি নিচে লিখে রাখছি, এই যে আমি যদি পরিবর্তন না করতাম তো এটাকে প্রথমবার অন্তরীকরণ করলে হবে আমার এরকম, দ্বিতীয়বার অন্তরীকরণ করলে হবে এরকম, আমি মাঝের অনেক ক্যালকুলেশন বাদ দিছি, এবং তৃতীয়বার ক্যালকুলেশন করলে হবে এরকম। এইখানে দেখেন কোনো ধরনের কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন নাই, তো যার কারণে আপনি n তম বার পর্যন্ত লিখতে পারবেন না। যেমন দেখেন এখানে মাইনাস মাইনাস, এখানে হয়ে গেছে প্লাস। হ্যাঁ, 3 এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3। কিন্তু দেখেন আবার সাইন, কস, সাইন। তার মানে বিষয়টা হলো যেহেতু এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে না, সেহেতু এটাকে আমি এইভাবে লিখতে পারবো না n তম বার পর্যন্ত। 8 নম্বর অঙ্কটাও 7 নম্বর অঙ্কটার মতোই, এখানে বলছে 1/x এর n তম অন্তরজ নির্ণয় করো। তো এই অঙ্কটাকে সমাধান করতে হলে আমাদের ফ্যাক্টরিয়ালের ধারণাটা ইউজ করতে হবে। তো সবার আগে আমরা একটু ফ্যাক্টরিয়ালের ধারণাটা সম্পর্কে জেনে নিই। যেমন দেখেন যদি হয় n ফ্যাক্টরিয়াল, এটাকে লেখা যায় n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু ডট 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 ডট, এইভাবে একদম 1 পর্যন্ত আমাদের গুণ করতে হবে। তো যেমন দেখেন এখানে 5 ফ্যাক্টরিয়াল, এটা বিষয়টা কি, এখানে n ফ্যাক্টরিয়াল ছিল তার মানে n দিয়ে শুরু হয়েছে, তার মানে 5 ফ্যাক্টরিয়াল ছিল তার মানে এখানে 5 দিয়ে শুরু হবে। তারপর হচ্ছিল n-1 মানে 1 কমবে, তার মানে 5 থেকে 1 কমলে হবে 4। তারপর হচ্ছিল n-2, তার মানে হচ্ছে 2 কমবে, তার মানে 5 থেকে 2 কমলে হবে 3। তো এইভাবে করে করে কমতে কমতে একদম 1 পর্যন্ত চলে আসবে। তো এটাকে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছিল কি আমার 5 ফ্যাক্টরিয়ালের মান। ওকে, তো এইটাকে এই n ফ্যাক্টরিয়ালটাকে আবার এইভাবেও লেখা যায়। যেমন দেখেন আপনি এখানে লিখলেন n, তারপরে আর যেতে যাচ্ছেন না, তার মানে কি এখানে আপনি ফ্যাক্টরিয়াল দিয়ে দিবেন। ওকে, আবার দেখেন এইভাবে লেখা যায় n, তারপরে মানে তারপরের অংশও গেলেন কিন্তু তারপরের অংশে গিয়ে আর যেতে যাচ্ছেন না, তার মানে এখানে আপনি ফ্যাক্টরিয়াল দিয়ে দিবেন। তো এখানে দেখি আমরা 5 ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে 5 লিখলাম, তারপরের অংশে আর যেতে চাচ্ছি না, তার মানে 4 দিয়ে আমি ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো। ওকে, তো এটাকে ছেড়ে দিলে যেমন দেখেন এই যে সেই 120ই হবে। ওকে, তো এবার দেখেন এটাকে এইভাবে লেখা যায়, 5 লিখলাম, 4 লিখলাম, কিন্তু 3 এর পরে আর যেতে চাচ্ছেন না, তার মানে কি এখানে ফ্যাক্টরিয়াল দিয়ে দেবো। ওকে, তো ছেড়ে দিলে সেই 120ই হবে। ওকে, তো 1 ফ্যাক্টরিয়াল কি হবে 1 হবে, এবং 0 ফ্যাক্টরিয়ালও 1। আচ্ছা, ওকে। তো এবার দেখি অঙ্কটা, তো এটা হচ্ছিল মনে করি, তো এবার অন্তরীকরণ শুরু করলাম, এখানে y1 এই পাশে ddx নিয়ে আসলাম, তো এটাকে অন্তরীকরণ করলে হবে এই যে এরকম। ঠিক আছে, তো এই মুহূর্তে এই -1টাকে কিন্তু আমরা এই যে এইভাবে লিখতে পারি, এই যে। ঠিক আছে, -1 মানে হচ্ছিল -1 ইন্টু 1, তো এই -1টাকে এই যে -1 ইন্টু 1 আকারে লিখে দিছি। ওকে, তো এবার দেখেন এই 1টাকে আমরা কিন্তু ফ্যাক্টরিয়াল দিয়ে লিখতে পারি, এই যে যেহেতু এই যে এখানে লেখা আছে। ওকে, তো এই 1টাকে আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে লিখে দিছি। আচ্ছা, তো এবার আসি দ্বিতীয়বার অন্তরীকরণে। তো দ্বিতীয়বার অন্তরীকরণে এই পর্যন্ত ছিল ধ্রুবক, এইগুলো তাই ddx এর ভেতরে নেওয়া হয় নাই, তো এটাকে অন্তরীকরণ করলে হবে এই যে এইরকম। তো এবার দেখেন -2টাকে এই যে এইভাবে লেখা যায়, তো এই যে এইখানে -2 এর পরিবর্তে এইভাবে লিখে দেওয়া হয়েছে। তো এইখানে দেখেন এই -1 এবং এই -1 এই দুটাকে যে পাশাপাশি লেখা হয়েছে,
তো এই 1 ফ্যাক্টরিয়াল এবং ইন্টু 2 এইটাকে এই যে এখানে লেখা হয়েছে। তো এইটাকে আবার লেখা যায় 2 ফ্যাক্টরিয়াল। কিভাবে? এই যে দেখেন এখানে লেখা আছে। তো এখানে এটাকে 2 ফ্যাক্টরিয়াল আকারে লিখে দেওয়া হয়েছে, আর এটাকে -1 স্কোয়ার। ওকে, তো একইভাবে আমি তৃতীয় অংশটা ক্যালকুলেশনটা স্কিপ করলাম, এটা বুঝতে পারবেন। তো এবার দেখেন তিনটার মধ্যে প্রথমবারে যখন অন্তরীকরণ করছি এটার পাওয়ার কত? 1। দ্বিতীয়বার যখন অন্তরীকরণ করলাম তখন পাওয়ার হয়েছে 2। তৃতীয়বার যখন অন্তরীকরণ করলাম 3। তার মানে n বার অন্তরীকরণ করলে হবে n। তো প্রথমবার যখন অন্তরীকরণ করছি তখন এটা হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল, দ্বিতীয়বার যখন করলাম তখন হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, তৃতীয়বার যখন করলাম তখন হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তার মানে n বার অন্তরীকরণ করলে হবে n ফ্যাক্টরিয়াল। আর এবার দেখেন প্রথমবার যখন অন্তরীকরণ করছিলাম তখন এখানে কি হয়েছিল? n x⁻²। তার মানে একবারের জন্য 2। দ্বিতীয়বার যখন করছিলাম তখন হয়েছে 3, এক বেশি। তৃতীয়বার যখন করছিলাম তখনও এক বেশি, তার মানে -4। তো আমি যখন n বার করব তখন কি এক বেশি হবে, এই যে যেমন দেখেন n+1, এই যে মাইনাস।